তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 2 এর প্রথম পর্ব শুরু করতে চলেছি। যেহেতু চ্যাপ্টারটার নাম জীবন সংগঠনের স্তর, নামটা থেকেই বুঝতে পারছো যে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব একটা জীবদেহ কী কী দিয়ে গঠিত হয়। এবার একটা জীবদেহ গঠনের কথাতে যখনই আসবো তখন জীবদেহ বেশ কিছু অজৈব পদার্থ এবং বেশ কিছু জৈব পদার্থ দ্বারা গঠিত। তাহলে একটা জীবদেহের গঠন যদি আমি লিখি, তাহলে এই জীবদেহ গঠিত হচ্ছে দুটো জিনিস দিয়ে। একটা হলো অজৈব উপাদান আর একটা হলো জৈব উপাদান। অজৈব উপাদান মানে কি? যেগুলো হলো জীবদেহ ছাড়াও প্রকৃতিতে পাওয়া যায়। যেমন ধরো জল পড়ে এর মধ্যে, অ্যাসিড, ক্ষার, লবণ, এইগুলো। তাহলে একটা জীবদেহের মধ্যে জল, অ্যাসিড, লবণ, ক্ষার এগুলো সমস্ত আছে, ঠিক আছে। এরপর আসবো যে জৈব উপাদানের মধ্যে পড়ে ক্ষুদ্র অণু, মানে যে অণুগুলো ছোট ছোট, আর আসে বৃহৎ অণু। ক্ষুদ্র অণুর মধ্যে পড়ছে সরল শর্করা, তারপর তোমার অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড এইগুলো। আর বৃহৎ অণু মানে কি? ক্ষুদ্র অণুগুলোই জুড়ে জুড়ে যখন বড় একটা অণু তৈরি করছে। যেমন ধরো অনেকগুলো ছোট ছোট গ্লুকোজ জুড়ে গিয়ে তৈরি করছে তোমার জটিল শর্করা। তারপর হলো প্রোটিন, মানে অ্যামাইনো অ্যাসিড জুড়ে গিয়ে তৈরি করছে একটা প্রোটিন। তারপর সেই প্রোটিন আবার জুড়ে গিয়ে তৈরি করছে ধরো পেপটাইড, সেখান থেকে পেপটোন, এইভাবে। আর ফ্যাটি অ্যাসিড, এটা থেকে হচ্ছে ফ্যাট। তারপর নিউক্লিওটাইড, এগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এই ক্ষুদ্র অণুগুলো এই জুড়ে জুড়ে বড় অণু তৈরি করছে। আজকে যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো এই অজৈব উপাদানগুলো এবং জৈব উপাদানের ক্ষুদ্র অণু, এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি এই জল। একটা জীবদেহের মধ্যে জল কি কাজ করে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব মানে মনে রাখার বিষয়। কিন্তু তোমরা একটু ভাবলে, একটু বিচার করলেই লিখতে পারবে। যেমন ধরো আমাদের জীবদেহে 60 to 80% জল, মানে 70% জল ধরে নেওয়া হয়। এবার তোমরা বলবে কি, যেরকম টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে দেখায় যে একটা জীবদেহের পা থেকে একদম গলা অবধি বা বুক অবধি জল। অ্যাকচুয়ালি সেরমভাবে কি জল থাকে আমাদের শরীরে? সেরমভাবে জল থাকে না। জল কিভাবে থাকে? জল আমাদের শরীরে এমনভাবেই অবস্থান করে যাতে বিভিন্ন রূপে অবস্থান করে। যেমন রক্তের মাধ্যমে, লসিকার মাধ্যমে, হরমোনের মধ্যে, উৎসেচকের মধ্যে, সব কিছুর মধ্যে জল আছে। আমাদের যে এই যে বিভিন্ন উৎসেচক, মুখে স্যালাইভা তৈরি হচ্ছে, লালার মধ্যে, সমস্ত কিছুর মধ্যেই জল আছে। ইভেন আমরা যেই নিঃশ্বাস ত্যাগ করছি, সেই যে নিঃশ্বাস, সেটার মধ্যে দিয়েও আমরা বেশ কিছু পরিমাণ জল ত্যাগ করে দিই। আমরা সারাদিনে প্রায় নিঃশ্বাসের মধ্যে দিয়ে 300 ml অবধি জল ত্যাগ করে দিতে পারি। একটা পরীক্ষা করতে পারো, একটা আয়না নিয়ে আয়নাটা নাকের কাছে আনলে এবং তার উপর নিঃশ্বাস ত্যাগ করলে দেখবে যে আয়নাটার উপর ভেপার তৈরি হয়। বা ধরো একইভাবে আয়নাটার উপর যদি তুমি মানে মুখ থেকে হাওয়া বার করো, সেটাতেও দেখবে যে ওই জায়গাটা ঝাপসা হয়ে যায়। কারণ আমাদের এই যে নিঃশ্বাসের মাধ্যমে বা মুখ থেকে এর ভিতর দিয়ে তোমার বার হচ্ছে, এর ভিতর থেকে জলীয় বাষ্প বার হয়। তাহলে জলের একটা রূপ হলো জলীয় বাষ্প। তাহলে আমাদের নিঃশ্বাসের মাধ্যমেও প্রচুর পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এই নিঃশ্বাসেও জল আছে। এছাড়াও আরও আমাদের শরীরে যে রক্তের প্রায় মানে 90% হলো জল। যখন রক্তের ভাগ তোমরা পড়বে, সেখানে দেখে নেবে যে জলের অংশ হলো 90%। তাহলে বুঝতেই পারছো আমাদের দেহে যেখানে যা কিছু আছে সবই জল। এছাড়াও উদ্ভিদের কথা যদি ধরে নিই, উদ্ভিদরা কী করে? এই জল মাটি থেকে মূলের মাধ্যমে শোষণ করছে, মূলরোমের মাধ্যমে শোষণ করছে। এবার ওরা এই যে মাটিতে যে খাদ্য বস্তু রয়েছে সেগুলো কিন্তু সরাসরি নিতে পারে না, জলে দ্রবীভূত অবস্থায় ওরা গ্রহণ করে। সেই জন্যই গাছে জল দেওয়া প্রয়োজন। জলটা কি করে? ওর শরীরে প্রবেশ করে এবং জলের মধ্যে এই যে গুণাগুণগুলো, সেগুলোর ভিতরে কিন্তু গুলে যাচ্ছে বা দ্রবীভূত হয়ে যাচ্ছে। তারপর ওরা সেই জলটা গ্রহণ করছে, ঠিক আছে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রেও জলের ভূমিকা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণীদের ক্ষেত্রেও, উদ্ভিদের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো এরা অতিরিক্ত জলকে টেনে নেয় এবং এরা যে অতিরিক্ত জলকে টানছে সেটা আবার বার করে দেয়, যেটাকে বাষ্পমোচন বলছে। এই যে জল মাটি থেকে নিচ্ছে, এর ফলে কিন্তু ওর ভিতরে একটা বাষ্পমোচন টান রয়েছে, যেটার জন্য জল মাটি থেকে ওপরে উঠছে। তাহলে প্রত্যেকটা জীবদেহের ক্ষেত্রেই জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
যদি আরেকটু বিপাকের দিকে গিয়ে বোঝাবার চেষ্টা করি, মানে কী কী কাজ করে, সেক্ষেত্রে বলতে হবে যে কোষের ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে, সেই সাইটোপ্লাজমের অনেকটা অংশ জল। এই সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন বিপাক ক্রিয়া সংগঠিত হচ্ছে, যার জন্য আমরা বেঁচে আছি। তার সাথে সাথে যে মাইটোকন্ড্রিয়ায় যে এনার্জি তৈরি হচ্ছে, সেখানেও জলের ভূমিকা আছে। তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা জীবদেহে, প্রাণীদেহ বললেও এখানে হবে না, জীবদেহে সব জায়গাতেই কিন্তু জলের প্রচণ্ড গুরুত্বপূর্ণ, জলটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এরপর আসি অ্যাসিডে। এবার তোমরা অবাক হতে পারো যে অ্যাসিডের আবার আমাদের দেহে ভূমিকা কী, প্রচণ্ড। মানে অ্যাসিডও আমাদের শরীরে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আমাদের শরীরে ন্যাচারালি অ্যাসিড আছে, কোথায় আছে, সেটা হলো আমাদের যে স্টমাক বা পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হচ্ছে। এই HClটা কী করে, যখন এই HCl ক্ষরিত হয়, আমরা যে খাবার খাচ্ছি, খাবারটাকে মানে যদি কোনো জীবাণু থাকে সেটাকে মেরে ফেলে, আর ওটার প্রোটিনটাকে হজম করতে সাহায্য করে। মানে খাদ্যে যে প্রোটিন রয়েছে সেটাকে হজম করতে সাহায্য করছে। তাহলে আমাদের শরীরে কিন্তু ন্যাচারালি অ্যাসিড আছে। ক্লিয়ার? এবার এই যে অ্যাসিড, এটা তাহলে দুই প্রকার, কি, খনিজ অ্যাসিড আর জৈব অ্যাসিড। খনিজ অ্যাসিড মানে কি, যেগুলো HNO3, HCl, H2SO4, এগুলো সব খনি থেকে, মানে বিভিন্ন কেমিক্যাল থেকে পাওয়া যাচ্ছে, সেগুলো খনিজ অ্যাসিড। আর যেগুলো জৈব অ্যাসিড, সেগুলোর মধ্যে কি, জীবদেহ থেকে যেগুলো পায়, যেমন ধরো দইয়ের ভেতরে ল্যাকটিক অ্যাসিড, তেঁতুলের ভিতরে টার্টারিক অ্যাসিড, লেবুর মধ্যে তোমার সাইট্রিক অ্যাসিড, এইগুলো। তার সাথে সাথে বলে রাখি, এবার এই যে অ্যাসিডের একটা ভূমিকা আছে, সেটা কি, যেটাকে বললাম যে মানে খাদ্যর ভেতরে কোনো ইনফেকশন থাকলে সেটাকে মেরে দেয়, ডিসইনফেক্ট্যান্ট হিসাবে কাজ করছে। এই অ্যাসিড কি করে, অ্যাসিড যখন জলে দ্রবীভূত হয়ে যায়, ওটা কি করে, অ্যাসিড থেকে H+ আয়ন বার হয়। আশা করি তোমরা এটা সবাই জানো, ক্লাস 9-এ উঠেছো, মানে এগুলো ফিজিক্যাল সায়েন্সে অলরেডি পড়ে ফেলেছো। তাহলে এই যে অ্যাসিড, যেমন HClকে ভাঙলে কি হচ্ছে, H+ আর Cl-। এই যে চিহ্নটা দিলাম, এটা হলো বিয়োজিত হয়েছে সেটার চিত্র, H+ Cl-। ঠিক আছে? এইটার ক্ষেত্রে এটাকে কেন অ্যাসিড বলবো, কারণ এটা H+ আয়ন উৎপন্ন করে। তাহলে যে সমস্ত যৌগগুলো থেকে, সেটা খনিজ যৌগ হতে পারে, জৈব যৌগ হতে পারে, সেখান থেকে H+ আয়ন যদি বার হয়, সেটা অ্যাসিড হিসাবে গণ্য করা হবে। ক্লিয়ার? এবার এই যে অ্যাসিড, এই অ্যাসিডের সাথে, এই অ্যাসিড কি করে, অনেক সময় বিক্রিয়া করে, মানে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। এই অ্যাসিড কি করছে, ধাতু বা ধাতুর মতো আচরণকারী যৌগগুলোর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করছে। যেমন ধরো HCl এর কথাই যদি বলছি, ধরো HCl + NaOH বিক্রিয়া করে কি তৈরি করবে, Na এর সাথে Cl হবে, NaCl তৈরি করলে এটা কি, এটা একটা লবণ। তাহলে এইটাই হলো বিক্রিয়া করে NaCl তৈরি হচ্ছে, প্লাস জল তৈরি করছে। এবার দেখো, তাহলে এই যে অ্যাসিড এবং এই যে লবণ, অ্যাসিড থেকে তৈরি হয়ে যাচ্ছে, সেটা ধাতু বা ধাতুধর্মী কোনো কিছুর সাথে যখন বিক্রিয়া করছে, তখন সেটা লবণ তৈরি করছে। তাহলে এই অ্যাসিড আমাদের শরীরে কি কাজ করছে, সেটা তাহলে আশা করি বুঝতে পেরেছো, যেটা বললাম। এছাড়াও প্রত্যেকটা জীবদেহেই কোনো না কোনোভাবে অ্যাসিডের বিভিন্ন কাজ আছে। এরপর যখন আমি এই লবণে আসবো, তখন এই অ্যাসিড নিয়ে আরেকটু বেশি কথা বলবো। তাহলে এই যে দেখলে HCl এবং সেখান থেকে যে লবণ তৈরি হয়েছে, এই যে অ্যাসিড, এটা জীবদেহের একটা pH মাত্রা আছে, সেটাকে বজায় রাখতে সাহায্য করছে। প্রত্যেকটা জীবদেহের ক্ষেত্রে এটা আলাদা আলাদা। আমাদের ক্ষেত্রে যেমন হালকা একটু ক্ষারীয়র দিকে আমাদের যে রক্তের যে pH, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাসিড, মানে অ্যাসিড এবং একটা লবণ কাজ করে এটাকে, মানে এর যে pHটাকে বজায় রাখার। এই জিনিসটাকে বলে বাফার সিস্টেম। বাফার সিস্টেম নিয়ে আরও কথা বলছি আমি লবণে আসছি যখন। এরপর আসি ক্ষার কাকে বলে। যখন যে কোনো ধাতুরই অক্সাইড এবং হাইড্রক্সাইড, তখন সেই যৌগটাকে বলছে হলো ক্ষার বা ক্ষারক। ঠিক আছে? আশা করি তোমরা ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য জানো, কারণ ফিজিক্যাল সায়েন্সে এটা নিয়ে অনেক পড়াশোনা হয়েছে। এখন সেগুলোর দিকে যাচ্ছি না, কারণ আজকে অলরেডি অনেকটা কভার করতে হবে। এই যে ক্ষার, এই ক্ষার কি করছে, তাহলে যখন ক্ষার নিয়ে আলোচনা করছি, মানে হলো যেমন ধরো CaO একটা যৌগ, তার সাথে অক্সাইড রয়েছে, সেটা একটা CaOH হোল টুয়াইস, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম তার সাথে OH যুক্ত রয়েছে। তাহলে এগুলো সব হলো ক্ষার, ক্ষারক। ঠিক আছে? যেমন ধরো NaOH, তারপর KOH, এগুলো হলো তীব্র ক্ষারের মধ্যে পড়ে। তারপর ধরো NH4OH, এটা হলো মৃদু ক্ষারের মধ্যে পড়ছে। আমাদের যে রক্তের pH, সেটা হলো 7.35 to 7.45। ওকে, তাহলে এই pH বুঝতেই পারছো, মানে
পিএইচ ভ্যালু কত 14, মাঝখানে হলো 7, তাহলে 7টাকে নিউট্রাল ধরা হয়। 7.35 মানে হলো হালকা একটু ক্ষারীয় দিকে আমাদের যে রক্তের পিএইচ, আমাদের কথা বলছি মানুষের। তাহলে আমাদের যখন রক্ত অ্যাসিডিক হয়ে যায়, রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, মানে পিএইচটা কোন দিকে চলে যাবে, 7-এর কমে চলে যায়, তখন সেই পিএইচটাকে ব্যালেন্স করে আবার 7.35 to 7.45-এ রাখতে হেল্প করে এই ক্ষার। এছাড়াও বেশ কিছু উৎসেচক আছে যেগুলো এই মানে ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে, ট্রিপসিন জাতীয়। তাহলে এই যে উৎসেচকগুলো কাজ করবে এই মাধ্যমে, সেই কারণেই কিন্তু রক্তে এই যে ক্ষারেরও প্রয়োজন আছে, এবং এই ক্ষারই কিন্তু আমাদের দেহে অতিরিক্ত যখন অ্যাসিডিক হয়ে যায় তখন কাজ করে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, আমাদের রক্ত কিভাবে অ্যাসিডিক হয়ে যায়? ওকে, মানে রক্ত অ্যাসিডিক মানে কি, আমরা যখন নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের মাধ্যমে ধরো শরীরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড রয়ে গেছে, মানে তোমার বডির ভিতরে কার্বন ডাইঅক্সাইড বেশি বার হচ্ছে না, বডির ভিতরে বেশি আছে, তখন কি হবে, সেই যে কার্বন ডাইঅক্সাইড জলের সাথে, আমাদের শরীরে যে জল, সেই জলের সাথে গুলে যাবে, গিয়ে বিক্রিয়া করবে হলো, যে তৈরি করবে সেটা হলো H2CO3, এটা হলো কার্বনিক অ্যাসিড। ওকে, এবার এই কার্বনিক অ্যাসিডটা আমাদের শরীরে গিয়ে বিয়োজিত হয়ে যায়, নিয়ে তৈরি করে H+ প্লাস HCO3-। ওকে, বুঝতে পেরেছ? এখানে এমনি একটা অ্যারো হতো। এবার তাহলে এই যে H+, এটা কি অ্যাসিড, H+ রিলিজ করে দেখিয়েছিলাম না, তাহলে এই ক্ষেত্রে গিয়ে কী হয়ে যাবে, রক্তের অ্যাসিডিটি বেড়ে যাবে। তার মানে এটা কি হচ্ছে, এবার আমাদের শরীরে যে ক্ষার আছে বা ক্ষারক আছে, সেগুলো এসে কাজ করে এই যে পিএইচটাকে আবার 7.35 to 7.45-এর মাঝে নিয়ে আসবে। ওকে, তাহলে এই যে আমাদের রক্ত, এটা একটা নিজে বাফার সিস্টেম হিসাবে কাজ করে। বাফার মানে কি, যে পিএইচটা কখনো বদলাতে দেয় না, খুব কমে যেতে দেয় না, মানে অ্যাসিডিক হতেও দেয় না, আবার খুব ক্ষারীয় হতেও দেয় না। ওই যে মাঝামাঝি যে একটা সুন্দর পিএইচকে মানে মেনটেন করছে, সেটার জন্য দায়ী হলো রক্তের বাফার সিস্টেম। এবার এই যে রক্তের বাফার সিস্টেম, অনেকগুলো বাফার সিস্টেম আছে, তার মধ্যে একটা হলো হিমোগ্লোবিন বাফার, আর একটা হলো প্রোটিন বাফার, আর একটা হলো বাইকার্বনেট বাফার, এই যে এটা। এবার তোমরা বলবে এটা আবার কিভাবে একটা বাফার হলো, এখান থেকে তো দেখালেন যে অ্যাসিড বার হচ্ছে, মানে যেটা গিয়ে রক্তের অ্যাসিডকে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু বাফার হিসাবে এখানে যেটা কাজ করছে সেটা হলো এইটা বাইকার্বনেট যে আয়ন, এইটা বাফার হিসাবে কাজ করছে এই H+-এর সাথে। ঠিক আছে, তার মানে দেখো, যখন এই H+ বেড়ে যায়, এটা কমে যাচ্ছে, তখনই কি হয়ে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে। রক্তের মধ্যে যদি HCO3- অনেক পরিমাণ থাকে, সেটা আসবে H+-এর সাথে জুড়ে যাবে, গিয়ে এই অ্যাসিডটা তৈরি করে দেবে। ঠিক আছে, গিয়ে যদি উল্টো বিক্রিয়াটাও হবে, মানে এটা তো এরকম, এই দিকের বিক্রিয়াটা হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশানও হবে, মানে এটা আবার ভেঙে গিয়ে CO2 আর জল তৈরি করবে, এই CO2 আবার লাংস থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে বাইকার্বনেট বাফার এইভাবে কাজ করে। এছাড়াও প্রোটিন বাফার আছে, ফসফেট বাফার আছে, এগুলো নিয়ে পরে ডিটেলস পড়বে। এরপর আসি লবণে। তাহলে একটা জীবদেহের ক্ষেত্রে লবণেরও অত্যন্ত ভূমিকা আছে। তাহলে এই যে বাফার সিস্টেম বললাম, এই বাফার সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু লবণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের শরীর থেকে যখন অতিরিক্ত পরিমাণ লবণ বার হয়ে যায়, তখন কিন্তু রক্তের বিভিন্ন ক্রিয়াকার্য বন্ধ হয়ে যায়। সেই কারণে লবণ আমাদের শরীরে অত্যন্ত দরকারি। এই লবণ 3 প্রকার হতে পারে, সমিত লবণ, আম্লিক লবণ, ক্ষারীয় লবণ, এগুলো হতে পারে। এই যে বললাম যে বাফারের ক্ষেত্রে একটা লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কি, যে এই যে অ্যাসিডগুলো আমাদের শরীরে রয়েছে, সেটার সাথে একটা কনজুগেট বেস, মানে একটা দুর্বল অ্যাসিড এবং একটা তার সাথে কনজুগেট বেস, এই দুটো মিলে গিয়ে বাফার হিসাবে কাজ করছে। যেমন ধরো এটা একটা অ্যাসিড, আর এটা হলো এর কনজুগেট বেস। ঠিক আছে, মানে অ্যাসিডটা যখন জলে গুলে গিয়ে ভেঙে যাচ্ছে H+ এবং HCO3-এ, সেক্ষেত্রে এই যে অংশটা, এটা হলো কনজুগেট বেস হিসাবে কাজ করছে, সেটার সাথে অ্যাসিডটা মিলে বাফার হিসাবে কাজ করছে। ঠিক আছে, লবণ এবং অ্যাসিড এই দুটো মিলে রক্তের যে মানে পিএইচ, সেটাকে ব্যালেন্স হবে। এইগুলো হলো অজৈব যে উপাদান, এগুলো কি কি কাজ করছে। এরপর আসবো জৈব উপাদানের মধ্যে। জৈব উপাদানের আবার যেটা বললাম, ক্ষুদ্র অণু, যেগুলো ছোট ছোট অণুর মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো সরল শর্করা। সরল শর্করার মধ্যে কি পড়ে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এইগুলো পড়ছে। এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো সমস্ত কিছুই কি দ্বারা গঠিত, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত। এদের মধ্যে আমার একটা সম্পর্ক আছে, এরা 1:2:1 অনুপাতে যুক্ত থাকে,
কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, যেগুলোকে যদি এগুলোকে মানে অনুপাতে বার করি তাহলে, যেমন ধরো তোমাদের গ্লুকোজের যে সংকেত সেটা হলো C6H12O6, কার্বন 6টা ইস টু হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা, তাহলে কাটাকুটি করলে 1:2:1। তাহলে এই যে সরল শর্করার কাজ কি? এই সরল শর্করা আমাদের যে শরীরে শক্তি যোগায়, ইনস্ট্যান্ট শক্তি যোগায়। এটা আমাদের শরীরে গিয়ে বিভিন্ন কাজ করতে সাহায্য করে, কোষকেও কাজ করতে শক্তি সাহায্য করে এবং আমাদেরও। এবার তুমি যদি অতিরিক্ত গ্লুকোজ নিচ্ছ তাহলে সেই অতিরিক্ত গ্লুকোজ সেটা পেশি এবং যকৃতে গিয়ে গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকছে। গ্লাইকোজেনোসিস পদ্ধতিতে এটা তৈরি হচ্ছে, এটা ডিএনএ ও আরএনএ তৈরিতে কাজে লাগছে। ক্ষুদ্র অণুর মধ্যে তাহলে প্রথমটা হলো কি? সরল শর্করা। তারপর হলো অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। এবার আলোচনা করব অ্যামাইনো অ্যাসিড নিয়ে। অ্যামাইনো অ্যাসিড কি? প্রোটিনের সরলতম রূপ। এটার ভিতরে অ্যামাইনো অ্যাসিডের যদি স্ট্রাকচারটা আঁকি, মাঝে কার্বন থাকে, এই কার্বনের যোজ্যতা কত? 4। কার্বনের যোজ্যতা যদি 4 হয় তাহলে কার্বনের 4টে যোজ্যতাকে আমরা এরকমভাবে মানে জানি যে কার্বনের 4টে হাত আছে। একটা হাত দিয়ে ও COOH গ্রুপকে ধরে রাখে, এই কার্বন একটা হাত দিয়ে কার্বক্সিল গ্রুপকে ধরে রাখছে, অন্য আরেকটা হাত দিয়ে অ্যামাইনো গ্রুপকে ধরে রাখে। এবার বাকিটা ভ্যারি করছে, ঠিক আছে? এখানে আর দিলাম, আর মানে হলো সাইড চেন হিসাবে। এটা হলো তোমার অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। এবার যখন এটা গ্লাইসিন হয়, গ্লাইসিনের ক্ষেত্রে আর এর জায়গায় থাকে হাইড্রোজেন। অ্যালানিনের ক্ষেত্রে এটা হয়ে যায় CH3, ভ্যালিনের ক্ষেত্রে এটা হয়ে যায় CH3-র ক্ষেত্রে এই কার্বনের সাথে এদিকে একটাতে CH3 একটাতে CH3, এইভাবে বদলে যায়। এই অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আবার বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যালিফ্যাটিক মানে হলো যেটার ভিতরে মানে এর সাথে বিভিন্ন যৌগ যুক্ত আছে, আর কিছু হয় অ্যারোম্যাটিক মানে যেটার ভিতরে বেনজিন রিং আছে, মানে এইরকম সাইড চেনের ক্ষেত্রে এরকমভাবে বেনজিন রিং এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে 20টা সাধারণত অ্যামাইনো অ্যাসিড থাকছে। 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টা হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি? যেগুলো আমরা খাদ্যের মাধ্যমে মানে গ্রহণ না করলে আমাদের বডি কোনোভাবেই তৈরি করতে পারে না, অবশ্যইভাবে খাদ্য থেকে নিতে হবে, ঠিক আছে? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড 8খানা, সেগুলোর নাম খুব ভালো করে পড়ে রাখতে হবে। সেগুলোর নাম মনে রাখার জন্য এই একটা ফর্মুলা তোমরা ব্যবহার করতে পারো। সেই ফর্মুলাটা হলো এরকম: পিটি ফর হলো P ফর ফিনাইল অ্যালানিন, টি হলো থ্রিওনিন, এইটি হলো ট্রিপ্টোফ্যান, V ফর ভ্যালিন, M ফর মিথিওনিন, I ফর আইসোলিউসিন, L ফর লিউসিন, আর একটা L ফর লাইসিন, ঠিক আছে? এই 8খানা নাম কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে অ্যামাইনো অ্যাসিড 20টা হচ্ছে, তার মধ্যে 8খানা হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেগুলো আমাদের শরীর উৎপন্ন করতে পারে না, খাদ্যের মাধ্যমে অবশ্যইভাবে দিতে হবে। যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? এটা আমাদের শরীরে উৎসেচক, হরমোন তৈরি করতে সাহায্য করে। এই যে ট্রিপ্টোফ্যান থেকে ভিটামিন নিকোটিনামাইড তৈরি হচ্ছে। এছাড়াও এই যে টাইরোসিন একটা অ্যামাইনো অ্যাসিড, এই টাইরোসিন থেকে তোমার তৈরি হচ্ছে অ্যাড্রেনালিন, থাইরক্সিন, এই হরমোনগুলো তৈরি হচ্ছে। তাহলে বুঝতেই পারছো প্রোটিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিন থেকেই যেহেতু আবার উৎসেচক তৈরি হয়, সেই জন্য প্রোটিন যদি তুমি না খাও উৎসেচক তৈরি হবে না। উৎসেচক তৈরি না হলে যে খাবার খাচ্ছ সেই খাবার হজম হবে না, আলটিমেটলি বিপাক ক্রিয়া একটা সমস্যা তৈরি করবে। এরপর আসছি হলো তোমাদের ফ্যাটি অ্যাসিডে। ফ্যাটি অ্যাসিড হলো একটা কার্বন আর হাইড্রোজেনের একটা লম্বা চেন, যেটা ফ্যাটের আর্দ্র বিশ্লেষণের ফলে তৈরি হচ্ছে। এবার এই যে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড 2 প্রকার হয়। একটা হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত যে ফ্যাটি অ্যাসিড, এটা কি করছে? যেহেতু নামটা সম্পৃক্ত বুঝতেই পারছো, মানে স্যাচুরেটেড, মানে এরা স্যাচুরেটেড অবস্থায় থাকে, মানে এটার ভিতরে কোনো দুটো কার্বনের ভিতরে না ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এগুলো কিছু থাকে না। যখনই কার্বনের ভিতরে এরকমভাবে, এটা হলো কার্বনের সাথে এক বন্ধন, এটা দ্বিবন্ধন, ত্রিবন্ধন। যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয় সেই বন্ধনগুলো আগে
যখন এটা একটাই বন্ধন হয় সেটা কিন্তু সবচেয়ে শক্তিশালী বন্ধনই। তাহলে বুঝতে পারছো যেটার ক্ষেত্রে কার্বন এরমভাবে একটা বন্ধন দ্বারাই যুক্ত, যেটার ভিতরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, সেটা খুব শক্তিশালী, এটা সহজে ভাঙে না। উদাহরণ হলো পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যারাকিডিক অ্যাসিড। এগুলোর মধ্যে মোটামুটি উদ্ভিজ্জ এবং প্রাণীজ যে বিভিন্ন তেল থেকে পাওয়া যাচ্ছে, এগুলো রুম টেম্পারেচারে শক্ত কঠিন অবস্থায় থাকে। তারপর আসবো হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এই জায়গায় বলে রাখি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো না। সেই কারণে বিভিন্ন যে দেখবে অনেক সময় মার্জারিন হয় বা কিছু, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, এগুলো গিয়ে আলটিমেটলি আর্টারিকে ব্লক করে দেয়, ব্লাড ফ্লোতে অসুবিধা করে, হার্ট অ্যাটাকের চান্স বাড়িয়ে দিচ্ছে। তারপর আসি হলো তোমার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে ওর ভিতরে কার্বন কার্বন যে বন্ধন, তার ভিতরে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে, সেজন্য এগুলো ছোট ছোট কার্বন হাইড্রোজেন শৃঙ্খলে ভেঙে যেতে পারে। যেহেতু ভেঙে যেতে পারে, এদের গলনাঙ্ক কম, তাই রুম টেম্পারেচারে এরা তরল অবস্থাতেই থাকছে। এদের উদাহরণ হলো লিনোলেইক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড। এগুলোর কাজ কি? কোষ পর্দা তৈরি করছে, যে হরমোন প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে সাহায্য করছে, এই সমস্ত কাজগুলো করছে। এরপর আসবো হলো তোমাদের নিউক্লিওটাইডে। নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একক বলতে পারো, মানে নিউক্লিওটাইড জুড়ে জুড়ে তোমার নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই যে নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত? নিউক্লিওটাইড গঠিত হচ্ছে পেন্টোজ শর্করা, তার সাথে নাইট্রোজেন বেস, তার সাথে ফসফেট। যে নাইট্রোজেন বেস, এটা আবার দুই রকম হয়, একটা পিউরিন আর একটা হলো পিরিমিডিন। পিউরিনের মধ্যে পড়ে অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিনের মধ্যে পড়ে থাইমিন, সাইটোসিন। এবার যখন বন্ধনী স্থাপন করে, একটা পিউরিন একটা পিরিমিডিনের সাথে বন্ধনী স্থাপন করে, মানে অ্যাডেনিন দ্বিবন্ধনী করে থাইমিনের সাথে, গুয়ানিন ত্রিবন্ধনী করে সাইটোসিনের সাথে, এইভাবে। ঠিক আছে, এটা ডিএনএর মধ্যে হচ্ছে। আবার যখন আরএনএর ক্ষেত্রে এই টিটা থাকে না, তাহলে আরএনএর ক্ষেত্রে টি এর বদলে ইউ থাকে, ইউরাসিল। তাহলে অ্যাডেনিন ইউরাসিলের সাথে দ্বিবন্ধনী করছে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে ত্রিবন্ধনী করছে। এটা হলো তোমার আরএনএর ক্ষেত্রে। এই পেন্টোজ শর্করা আবার দুই রকম হচ্ছে, একটা হলো রাইবোজ শর্করা আর একটা হলো ডি রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা সেটা হলো মানে আরএনএতে দেখা যায়, আর ডি রাইবোজ শর্করা সেটা ডিএনএতে দেখা যাচ্ছে। এবার আসবো একটা জিনিস, সেটা হলো এই পেন্টোজ শর্করা নাইট্রোজেন বেস, এই দুটো যখন জুড়ছে তখন সেটাকে বলে হলো নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে আবার যখন ফসফেট যুক্ত হচ্ছে, টোটালটাকে বলছে নিউক্লিওটাইড। ক্লিয়ার? তাহলে পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস মিলে তৈরি করছে নিউক্লিওসাইড। দুটো আবার এই যে নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি করছে হলো নিউক্লিওটাইড। এটা ডিএনএর গঠনে সাহায্য করছে, যেটা আমাদের জেনেটিক ইনফরমেশনকে ক্যারি করছে। ডিএনএর ক্ষেত্রে একরকম হচ্ছে, আরএনএর ক্ষেত্রে একরকম হচ্ছে। এই যে বন্ধনীগুলো খুব ভালো করে পড়ে রাখবে। অ্যাডেনিন কার সাথে কি বন্ধনী স্থাপন করে? দ্বিবন্ধনী, মানে এ ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, আর এখানে হলো এ ডাবল বন্ড ইউ আর জি ট্রিপল বন্ড সি। ওকে, এইভাবে পড়ে রাখবে। পিউরিন পিরিমিডিনের নামগুলো পড়ে রাখবে, অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে। আর আজ এই পর্যন্ত, পরের পর্বে এই বৃহৎ অণুগুলো নিয়ে আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।